বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা ভালো আছো? জি ম্যাম। আচ্ছা, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা তোমাদের। আজকে তো প্রথম ক্লাস না এই নতুন বছরে আমাদের? জি ম্যাম। তোমরা সবাই প্রথম পত্র বই বের করে ফেলো। প্রথম পত্র বই সাথে রাখো। প্রথম পত্র পড়াবো আমরা গত তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত পড়েছি হলো অষ্টম অধ্যায় পর্যন্ত প্রথম পত্রের। আজকে পড়ব নবম অধ্যায়। প্রথম পত্রের নবম অধ্যায় পড়বো আমরা। সবাই বের করেছো? বের করেছো? পত্র নবম অধ্যায়ের নাম কি বলো তো? অধ্যায়ের নাম কি? মৌ বলো, মোনালিসা কথা বলো। ম্যাম প্রাকৃতিক ভূগোল। হ্যাঁ, নবম অধ্যায়ের কি নাম? অধ্যায়ের নাম বলো। নবম অধ্যায়? আমি শুনছি তো প্রথম অধ্যায়। হ্যাঁ, নবম অধ্যায়। নবম জীবমণ্ডল। জীবমণ্ডল। হ্যাঁ, আমরা আজকে জীবমণ্ডল পড়বো। এর আগে অষ্টম অধ্যায় পর্যন্ত রিভিশন করেছি, আজকে জীবমণ্ডলটাও রিভিশন করবো। হ্যাঁ, তোমরা কি পরীক্ষার কোনো নোটিশ পেয়েছো? আচ্ছা, তাহলে খুব ভালো করে দেখো। শেয়ার করবে। হ্যাঁ, দেখতে পাও স্ক্রিনে লেখা দেখতে পাচ্ছ বইয়ের? কথা বলো কাসমা। দেখতে পাও? আচ্ছা, তাহলে আমরা আজকে পড়ছি জীবমণ্ডল। এটা আগেও একবার পড়েছি ইউটিউবের ক্লাসে, ইউটিউবে দেওয়া হয়েছিল তখন। এখন আমরা এটা জুম ক্লাসে পড়ছি। জীবমণ্ডল হলো গোটা পৃথিবীর যে প্রাণী আর উদ্ভিদ মিলে যে সমাবেশটা। এই অধ্যায়ে কি কি আছে দেখো। জীব বৈচিত্র্যের স্থানিক ভিন্নতা, মানে এক এক জায়গায় এক এক রকম গাছপালা বা প্রাণী বাস করে, তার কারণটা কি। এবং বাংলাদেশের বনাঞ্চল ইউটিউবের ক্লাসে আমি ভিডিও দিয়ে দিচ্ছিলাম, তোমরা দেখছিলে? দেখেছো কিনা বলো তো, কে দেখেছো? জি ম্যাম দেখছিলাম। হ্যাঁ, যে সুন্দরবনের ভিডিও, মধুপুর ভাওয়ালগড়ের দেখিয়ে দিয়েছিলাম। আজকে আর ভিডিও দেখাবো না, আজকে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমরা তার উত্তর দেব। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। এরপর আছে ইকোসিস্টেম আর বায়োম, বাংলাদেশের বায়োম, কার্বন আর নাইট্রোজেন চক্র, আর প্রাকৃতিক পরিবেশ দূষণ আর দূষণ প্রতিরোধের উপায়। পুরো অধ্যায়টাই আজকে আমরা পড়বো। হ্যাঁ, কারণ খুব বেশি তো সময় নাই, হয়তো দুই সপ্তাহ তোমরা ক্লাস পাবা, এর মধ্যে যাতে গোটা বইটাই রিভিশন হয়ে যায়, কেমন? আর আগামী ক্লাসে কি বার? বুধবারে আমি তোমাদের বলে দিব যে কোন অধ্যায়গুলো বেশি ইম্পর্টেন্ট, কেমন? আমাকে একটু মনে করাই দিবা, ঠিক আছে? ক্লাসের সময় বলে দিব। কে মনে করাই দিবা বলো? হ্যাঁ, যে কেউ আমি দিব। আচ্ছা, মনে করাই দিবা কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো থেকে বোর্ডে প্রশ্ন বেশি আসে সেগুলো।
পরীক্ষা কিন্তু ভালো করে দিবা, যেন 2বার দিতে না হয়, কেমন? বুঝতে পেরেছো? একবারে যেন ভালো হয়। হ্যাঁ, কোথায় অসুবিধা খালি চিহ্নিত করে রাখো আর আমাকে বলো। আচ্ছা, জীব বৈচিত্র্য কাকে বলে? জীবের মধ্যে বিদ্যমান সকল প্রকার বৈচিত্র্যময়তাকে জীব বৈচিত্র্য বলে। কারণ জীব এক এক প্রাণী এক এক রকম দেখতে, এক এক জায়গায় বাস করে, এইটাই হলো বৈচিত্র্য, অর্থাৎ যে পার্থক্যটা দেখা যায়। এখন 1986 সালে রোজেন সর্বপ্রথম জীব বৈচিত্র্য শব্দটি ব্যবহার করেন। এগুলো বহু নির্বাচনের জন্য পড়বা। হ্যাঁ, যে কে প্রথম ব্যবহার করেন। বিজ্ঞানী হ্যামিল্টন এর মতে জীব বৈচিত্র্য কাকে বলে সংজ্ঞাটা শিখে রাখবা। এগুলো বহু নির্বাচনের জন্য লাইন বাই লাইন পড়তে হবে। আর এই যে স্থানিক বিভিন্নতা, স্থানিক মানে স্থান, স্থানে স্থানে যে ভেদ, তা এইটার কারণ হলো জিনগত অর্থাৎ জেনেটিক্স, প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক। আর জিনগত বৈশিষ্ট্য কারণেই প্রত্যেকটা প্রাণী আলাদা। যেমন ধরো মানুষের মধ্যেও যে আফ্রিকার যে নিগ্রো মানুষগুলো আছে তাদের একরকম দেখতে, তারা হলো নিগোষ্ঠীর। আরেক রকম নিগোষ্ঠী মানে মানুষ, কিন্তু মানে কি বললাম? মানুষ। বলতো মানে কি? নয় নয় দন্ত ন রিকার। মানে হলো মানুষ। এই যে গোষ্ঠী, মানুষের যে গোষ্ঠী, এরা আছে। আরো আছে ককেশাস, নিগ্রো, এগুলো এক একটা গোষ্ঠী। আর আছে প্রজাতিগত বৈচিত্র্য, বিভিন্ন প্রজাতির মধ্যে যে পার্থক্য, সেটা প্রজাতিগত বৈশিষ্ট্য। আর বাস্তু সংস্থানিক বৈশিষ্ট্য যেটা, সেটা হলো কোনো অঞ্চলে বিরাজমান ভৌত ও পরিবেশগত বিভিন্নতা। যেমন ধরো বাংলাদেশের সুন্দরবন, সেখানে এক রকমের বাস্তুতন্ত্র। আবার ধরো সিলেট, সেখানে আরেক রকম বাস্তুতন্ত্র, এরকম। আচ্ছা, বাংলাদেশের বনাঞ্চল, এটা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন করবো, খেয়াল করো, নাম ধরে ডাকতে পারি আমি। সবাই খেয়াল করো। বাংলাদেশের মোট আয়তনের কত ভাগ বনভূমি? 17.51। কিন্তু কত ভাগ থাকা দরকার বনভূমি, কে বলতে পারবা? বলো তো একজন। একটা দেশের 25 ভাগ। হ্যাঁ, একটা দেশের মোট আয়তনের 25 ভাগ বনভূমি থাকা দরকার, কিন্তু বাংলাদেশে আছে 17.51 ভাগ, অর্থাৎ কম। তাই প্রয়োজনের তুলনায় এটা পর্যাপ্ত নয়। এবং বাংলাদেশের বনভূমি ক্রান্তীয় চিরহরিৎ পর্ণমোচী বৃক্ষের অন্তর্গত। ক্রান্তীয় হলো নিরক্ষরেখা থেকে উপরে 23.5 ডিগ্রি, নিচে 33.5 ডিগ্রি। নিচে মানে দক্ষিণে বলতে চাচ্ছি। উত্তর এবং দক্ষিণে 33.5 ডিগ্রি, এই জায়গাটুকুকে বলে ক্রান্তীয়, মানে গরম এলাকা, উষ্ণ এলাকা। চিরহরিৎ, চিরহরিৎ মানে চিরসবুজ, পর্ণমোচী বৃক্ষের অন্তর্গত। তবে এই যে বনভূমি, এটা ভৌগোলিক অবস্থান অনুযায়ী বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলে, এবং এটা এই বনভূমিগুলা ক্রান্তীয় জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়। বাংলাদেশের বনাঞ্চলের বিবরণে দেখো 3 রকমের বনভূমি রয়েছে, খেয়াল করো। ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি। পতনশীল মানে যেই গাছের পাতাগুলো শীতকালে ঝরে যায়। এখন তো শীতকাল, তোমরা দেখেছো গাছের পাতা যে ঝরে গেছে কতগুলো গাছের। বলতো এরকম 2-1টা গাছের নাম বলো তো যাদের পাতা ঝরে যায়, বলতে পারবা? মেহগনি। হ্যাঁ, মেহগনি ঝরে যায়। ক্রান্তীয় চিরহরিৎ এবং পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি, মানে যে বৃক্ষে চিরহরিৎ মানে চিরসবুজ গাছও আছে, আবার শীতকালে পাতা পড়ে যায় এরকম আছে। চিরহরিৎ বৃক্ষ 2-1টা নাম বলো, যেগুলো গাছের সব পাতা পড়ে যায় না। পাতা তো পড়ে, প্রতি গাছে পাতা পড়ে, কিন্তু সবগুলো একসাথে পড়ে যায় না, এটাকে বলে চিরহরিৎ। বলো চিরহরিৎ গাছের উদাহরণ দাও, কে বলতে পারবে? বলো। মৌ বলো। মৌ আছো? কাশমা, কাশমা বলো। যে গাছের সবগুলো পাতা একসাথে ঝরে যায় না, বলো দেখি। যেমন কোন গাছগুলোর পাতা একসাথে ঝরে যায় না? তোমার আশেপাশে যে গাছগুলো দেখেছো তার মধ্যে কি হতে পারে? আম, কাঁঠাল, এই গাছের পাতাগুলো কি সবসময় একসাথে
আলো দিতে থাকবে। আচ্ছা দেখো, সরি দুঃখিত একটু অসুবিধার জন্য সাময়িক। আচ্ছা দেখো, বাংলাদেশের বিভিন্ন বনাঞ্চলের বিবরণ যেটা, সেখানে 3 রকমের বনাঞ্চল আছে। ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি, এবং দ্বিতীয়ত ক্রান্তীয় চিরহরিত এবং পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি, আর 3 নাম্বার হলো গরান বা স্রোতজ বনভূমি, যা সুন্দরবন নামে পরিচিত। তাহলে তোমাদের মধ্যে একজন বলো। আয়েশা রহমান আসছো 151। জি ম্যাম। মিম, হ্যাঁ ভালো আছো তোমরা? শোনো মিম, তুমি বলো দেখি এই 3টা বনভূমির নাম বলো কি কি, শুনি তোমাদের থেকে। 3 ধরনের বনভূমি যে বাংলাদেশে আছে, 3 ধরনের বনভূমির নাম বলো। বলো। ক্রান্তীয় পতনশীল, ক্রান্তীয় চিরহরিত, আর হচ্ছে গরান। গরানের আরেক নামটা কি? আরেকটা নাম স্রোতজ বনভূমি। স্রোতজ বনভূমি। হ্যাঁ, স্রোতজ কেন বলে জানো? ওই সমুদ্রের না যে ম্যাম। স্রোত, হ্যাঁ ঢেউ, এই ঢেউ বা জোয়ার ভাটা, এই জোয়ার ভাটা ওই বনভূমির ওই বনভূমিতে প্রভাবিত হয়। জোয়ার ভাটার পানিতে এটা আটকে থাকে, এমন বিশেষভাবে এটা তৈরি যে এভাবে থাকে। এই যে দেখো এখানে এই এই ছবিটা দেখো, মানচিত্রটা। বনভূমি আসলে কিন্তু মানচিত্র এঁকে দিতে হবে বাংলাদেশের, বুঝছো? বনভূমির প্রশ্ন যদি লেখো, বনভূমি থেকে কিন্তু প্রশ্ন আসে, খেয়াল করো, এটা ইম্পর্টেন্ট। বিভিন্ন বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে। এখানে চিহ্নটা দেখো, যেটা কালো রং করা পুরা, এটা হলো ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি। এটা কোথায় কোথায় আছে দেখো, পতনশীল অর্থাৎ পাতা পড়ে যায়। এটা এই যে গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহের কিছু জায়গা, যেটা কিনা ওই প্লাইস্টোসিন যুগের চত্বরভূমি, তোমরা পড়েছো এই অংশটায়, উঁচু ভূমি, লাল মাটি। আর শেরপুরের উপরে কিছুটা, নেত্রকোনা শেরপুরের উপরে সীমান্ত এলাকায়। আর উত্তরাঞ্চলে, বাংলাদেশের উত্তরাঞ্চলে এই রংপুর দিনাজপুর এলাকায়, এই অঞ্চলটাই হলো ক্রান্তীয় চিরহরিত পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি। আর আর যেটা কিনা ক্রান্তীয় চিরহরিত পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি, সেটা হলো এই যে পার্বত্য চট্টগ্রামে আর সিলেটে। হ্যাঁ, টারসিয়ারি যুগের ভূমিরূপ যেখানে, ঠিক সেইখানে এই চিরহরিত গুলা বনভূমি। আর উপকূলীয় গরান যেটা স্রোতজ বনভূমি বা গরান বনভূমি, এটা হলো এই খুলনা সুন্দরবন অঞ্চল। আর উপকূলীয় বনায়নে যে ক্রস চিহ্ন দিয়ে যেটা চিহ্নিত করা আছে দেখো, সেটা হলো এই উপকূলের এই যে দ্বীপ এলাকা, ভোলা, হাতিয়া, নোয়াখালী, এই এই উপকূলে যাতে ক্ষয়টা কম হয় সেজন্য এখানে বনায়ন করা হয়েছে। অর্থাৎ মানুষ নিজেরা এখানে গাছ লাগিয়েছে সরকারি উদ্যোগে, যাতে এখানে বনাঞ্চলের সৃষ্টি হয়। আচ্ছা, এরপর দেখো এই বনভূমিতে কি কি গাছ আছে দেখো। বলো কি কি গাছ আছে? সুন্দরী বৃক্ষ বা এই গরান বনভূমির যে গুরুত্বটা, সুন্দরী বৃক্ষ কি কি কাজে লাগে? জ্বালানি হিসাবে ব্যবহার হয়, ঘরের খুঁটি, বিদ্যুৎ, টেলিগ্রাফ, নৌকা নির্মাণে ব্যবহৃত হয়, গেওয়া কাঠ থেকে কাগজ শিল্প এবং দেশলাই কারখানায় ব্যবহার হয়। ধুন্দুল ও গরান, ধুন্দুল গাছ থেকে পেন্সিল তৈরি করা, পেন্সিল তৈরির যে কাঠটা ব্যবহার হয় সেটা কিন্তু ধুন্দুল গাছ থেকে, এবং এটা সুন্দরবনেই পাওয়া যায়। আর গজারি ও গোলপাতা, গজারি জ্বালানি হিসাবে, আর গোলপাতা হলো ঘর বাড়ির ছাউনি। গোলপাতা দেখতে অনেকটা নারিকেল গাছের পাতার মতো। এছাড়া আছে অন্যান্য সম্পদ। অন্যান্য সম্পদের মধ্যে বাঘ, হরিণ, বানর এসব দেখা যায়। আর এছাড়াও অন্যান্য যে বনভূমিগুলো আছে, উপকূলীয় দ্বীপ সমূহে যে নতুন বনভূমি সৃষ্টি করা হয়েছে, সেগুলো গরান বনভূমির মতোই। তাহলে এখানে আমরা কি দেখলাম? বাংলাদেশের বনাঞ্চল হলো 3 রকম। খেয়াল করবা, 3 রকম। এরপরে আমরা পড়ব ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। আচ্ছা, ইকোসিস্টেম কাকে বলে দেখো।
এই প্রশ্নটা সবসময় আসে, ইকোসিস্টেম শব্দটি কখন ব্যবহার করা হয়েছে। এটা ব্রিটিশ বিজ্ঞানী A.G. ট্রান্সলে ব্যবহার করেছেন সর্বপ্রথম 1935 সালে। খেয়াল করো, এটা বহু নির্বাচনীতে আসে যে ইকোসিস্টেম শব্দটা প্রথম ব্যবহার করেছেন A.G. ট্রান্সলে 1935 সালে। তিনি প্রথম এই শব্দ ব্যবহার করেছেন এবং কোন নির্দিষ্ট এলাকায় সকল সজীব উপাদান সমূহের সাথে এবং তার সেই স্থানের সকল অজীব উপাদান সমূহের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়াকে একত্রে বলে ইকোসিস্টেম। আর বাস্তুতন্ত্র কি? বাস্তুতন্ত্র হলো একটি সজীব এবং অজীব উপাদানের মধ্যে গড়ে ওঠে, যার মধ্যে পুষ্টিচক্র সক্রিয় থাকে। পুষ্টিচক্র যেমন ধরো এক প্রাণীকে খেয়ে আর এক প্রাণী বাঁচে, যেমন ঘাসফড়িং। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত দেরি কেন বাবা? লেট হয়ে গেছে মিস। ইকোসিস্টেমের উপাদানগুলো কি কি দেখো। ইকোসিস্টেমের উপাদান আমরা পড়ছি প্রথম পত্রের 9ম অধ্যায়, অর্থাৎ সর্বশেষ অধ্যায়টা। আজকের ক্লাসের সাথে সাথে ইনশাআল্লাহ আমাদের প্রথম পত্রটা আরেকবার পড়া হয়ে যাবে, তাই না? জি মিস। হ্যাঁ, আরেকবার পড়া হয়ে যাবে। যার যেখানে অসুবিধা সেই ক্লাসটা আবার তোমরা প্লে করে দেখবা, ক্লাসগুলো তো রেকর্ডেড আছে। তো ইকোসিস্টেম, আর কোনো প্রশ্ন থাকলে আমাকে করবা, যেখানে বোঝো নাই বা কোনো অসুবিধা আমাকে বলবা। ইকোসিস্টেমের উপাদান হলো অজীব উপাদান, অর্থাৎ যেগুলো জীবন নাই, সেগুলো হলো বায়ুমণ্ডল, এই যে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, মাটি, তারপরে হিউমাস, জলবায়ু, ভূপ্রকৃতি, এগুলো হলো সব অজীব উপাদান, অর্থাৎ যেগুলো জীবন নাই। আর সজীব উপাদান হলো 3 রকম: উৎপাদক, খাদক ও বিয়োজক। উৎপাদক হলো যেসব সবুজ উদ্ভিদ, সাধারণত সবুজ উদ্ভিদই উৎপাদক, যেটা সূর্যের আলো ব্যবহার করে নিজেরাই খাদ্য উৎপাদন করে, সেটা হলো উৎপাদক। খাদক হলো যারা এই উৎপাদক কর্তৃক যে খাদ্য উপর নির্ভরশীল, তারা। খাদক আবার 3 প্রকার: প্রাথমিক খাদক, দ্বিতীয় খাদক এবং তৃতীয় স্তরের খাদক। হ্যাঁ, এরপরে আছে বিয়োজক, অর্থাৎ যারা পচিয়ে ফেলে। ইকোসিস্টেম পদ্ধতিতে উৎপাদক ও খাদকের মৃতদেহ, ধরো গাছের পাতা, গাছ, মানুষ, বিভিন্ন প্রাণী যে মারা যায়, তখন যে পোকামাকড়, ক্ষুদ্র যারা এটাকে বিশ্লিষ্ট করে মাটির সাথে মিশিয়ে দেয়, সেটাকে বলে বিয়োজক। এভাবেই পরিবেশ থেকে অজীব উপাদানের পুনঃপূরণ ঘটে এবং নির্দিষ্ট সজীব পরিবেশের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বজায় থাকে। যেমন একটা ছবি দেখো, এই ছবিটা, এই যে দেখো বিয়োজক, এই যে মাটির ভিতরে বিভিন্ন প্রাণী যেগুলো পচায় ফেলে। আর উৎপাদক হলো এই যে উদ্ভিদ, যে কোনো উদ্ভিদ। হ্যাঁ, উদ্ভিদ এই সূর্যের আলো ব্যবহার করে খাদ্য উৎপাদন করে, এটা উদ্ভিদ। এই প্রথম খাদক, অর্থাৎ মনে করো এটা ঘাস, তো প্রথম খাদক হলো ঘাসফড়িং। দ্বিতীয় খাদক হলো ঘাসফড়িংকে খায় হলো ব্যাঙ, এটা হলো দ্বিতীয় খাদক, দ্বিতীয় স্তরের খাদক। ব্যাঙকে খায় সাপ, এটা হলো তৃতীয় স্তরের খাদক। এখানে বাজ পাখি সাপকে খায়, এটা হলো সর্বোচ্চ স্তরের খাদক। এটা একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে ইকোসিস্টেম প্রক্রিয়াটা। বাস্তুতন্ত্রের কাজ কি? বাস্তুতন্ত্রের কাজ হলো যে এখানে শক্তির উৎস হলো সৌরশক্তি, এবং এই সৌরশক্তিকে শক্তিতে পরিণত করে জীব জগতে আহরণ করা, ধারণ করা, জমা রাখা, এগুলোই হলো বাস্তুতন্ত্রের কাজ। আর বাস্তুতন্ত্রের আকৃতি কেমন হতে পারে? ছোট হতে পারে, বড় হতে পারে। যেমন দেখো, পুকুর, হ্রদ, শস্যক্ষেত্র, নদীতে মধ্যম এবং অরণ্য ও তৃণভূমিতে দেখা যায় বড় ইকোসিস্টেম, মানে জায়গা বুঝে আর কি। ইকোসিস্টেম প্রধানত 2 প্রকার, এবং 2 প্রকার ইকোসিস্টেম সহ সর্বমোট ইকোসিস্টেম হলো 6 প্রকার। প্রথমত 2 প্রকার হলো স্থলজ এবং জলজ। স্থলজ মানে যেটা স্থলভাগে বিদ্যমান, আর জলজ হলো কোথায়? পানির ভিতরে। এখন ইকোসিস্টেম দেখো, স্থলজ ইকোসিস্টেম হলো অরণ্যের ইকোসিস্টেম। আর আরেকটা কি এপাশে দেখা যাচ্ছে না, তৃণভূমির ইকোসিস্টেম। আচ্ছা, তৃণভূমির ইকোসিস্টেম, মরুভূমির ইকোসিস্টেম আর মেরু প্রদেশের ইকোসিস্টেম। খেয়াল করো, অরণ্য মানে কি বোঝায়? শোনো, এখানে বনভূমি দিলে হবে কিনা?
বনভূমি দিলে হবে না, কারণ বনভূমি আর অরণ্যের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? অরণ্য হলো অনেক বেশি ঘন গাছপালা, বুঝছো? সূর্যের আলো মাটি পর্যন্ত পৌঁছাবেই না, এটা হলো অরণ্য। আর বনভূমি হলো মাঝে মাঝে ফাঁকা থাকবে। বলো বুঝেছো কিনা? ইতি, ইতি আছো 111? জি মিস, বুঝতে পারছি। বলো অরণ্য কি? মিস আমি ইতি না, হুম, মিস আমি তানজিমা। আপনি বললেন না বুঝতে পারছেন কিনা, এর জন্য বললাম। ও 111, 19 111 ইতি লেখা এইখানে আমি দেখতে পাচ্ছি। ও আচ্ছা। হুম। আচ্ছা যা হোক, তানজিমায় বলো অরণ্য কি তাহলে? অরণ্যে গাছপালা বেশি থাকে না বনভূমিতে বেশি থাকে? বলো কোথায় বেশি থাকে? অরণ্যে। অরণ্যে, হ্যাঁ। এরপর আছে তৃণভূমি ইকোসিস্টেম। তৃণভূমি কি জানো? যেখানে কম বৃষ্টিপাত হয় যেসব এলাকায়, হ্যাঁ, কম বৃষ্টিপাত হয়, জি মিস। সেজন্য এখানে বড় বড় গাছপালা হয় না, খালি ঘাস হয়, বড় বড় ঘাস। এটাকে বলে তৃণভূমি। এরকম আছে আফ্রিকায়, আছে দক্ষিণ কম আমেরিকায় বৃষ্টিপাত হওয়ার কারণে বড় বড় গাছপালা না হয়, হয়ে শুধু গাছ হয়। ঘাস হয়, হ্যাঁ। যেমন আফ্রিকায় আছে, এটাকে সাভানা তৃণভূমি বলে। সাভানা নাম শুনেছো? সাভানা, জি মিস। হ্যাঁ। তারপরে এই যে উত্তর আমেরিকার প্রেরি অঞ্চল, যেখানে অনেক গম হয়, এখানে কিন্তু এইসব তৃণভূমি। ওই তৃণভূমি ওরা ওরা ওইসব দেশ উন্নত দেশ, তো তৃণভূমিতে ওরা গম চাষ করে, প্রচুর গম হয়। আচ্ছা যা হোক, তারপরে কি আছে? মরুভূমির ইকোসিস্টেম আর মেরু। মরু আর জি মেরুর মিস। পার্থক্য কি তানজিমা বলতে পারবা? মরু আর মেরু, মরু আর মেরুর পার্থক্য। হ্যাঁ বলো দেখি, কে বলতে পারবা? তোমাদের মধ্যে একজন বলো, মরু কি আর মেরু কি? আয়শা রহমান সারা বলতে পারবা? হ্যাঁ, ম্যাম, মিস মরুভূমি হচ্ছে ওখানে অনেক শুধু গরম থাকে আর মেরু প্রদেশে ঠান্ডা। হ্যাঁ, গরম আর ঠান্ডা, এটাই মূল পার্থক্য, ঠিক আছে। মরুভূমি হলো অনেক তাপমাত্রা, বৃষ্টিপাত নাই, শুষ্ক এলাকা, অতিরিক্ত গরম, যেখানে মানুষ বসবাসের তাপমাত্রা মিস উপযোগী না। ওখানে। হ্যাঁ, অতিরিক্ত তাপমাত্রার কারণে মানুষ বসবাসের উপযোগী না। আর মেরু হলো অতিরিক্ত আর শীতের কারণে মানুষ বসবাসের মানুষ। উপযোগী না। হ্যাঁ, জি মেরু জি, মানে ঠান্ডা, মরু মানে গরম। হ্যাঁ ঠিক আছে। গরম। হ্যাঁ, থ্যাংক ইউ। এবার জলজ ইকোসিস্টেম, যেটা জলজ পরিবেশে যে ইকোসিস্টেমটা গড়ে ওঠে, এখানে সমুদ্রের মহিষোপান এবং গভীর সমুদ্রে এই ইকোসিস্টেম গুলো দেখা যায়। নদী, হ্রদ, পুকুর, ঝর্ণা ইত্যাদি নানান যে জলজ যে ইকোসিস্টেম গুলো, সেগুলো হলো জলজ। এই যে দেখো পার্থক্যটা দেখো, এই যে স্থলজ জলজ। স্থলজ হলো অরণ্য, তৃণভূমি, মরুভূমি, মেরু, চারটা। আর জলজ দুইটা, সামুদ্রিক আর স্বাদু পানির। তাহলে মোট ইকোসিস্টেম কয়টা? 6টা। আর প্রধানত ইকোসিস্টেম 6টা। প্রধানত দুই প্রকার। দুইটা। দুই প্রধানত প্রকার। দুই প্রকার। আর আচ্ছা, এবার আসছে বায়োম। আমি তো রিভিশন করছি, এই জন্য সবগুলো টাচ করে যাচ্ছি, বুঝতে পারছো তো? জি মিস। বায়োম কাকে বলে? বায়োম হলো ইকোসিস্টেম যখন বৃহৎ এলাকা ব্যাপী গড়ে ওঠে, তখন তাকে বায়োম বলে। এটা বায়াম খেয়াল বলে। রাখবা। হ্যাঁ, এগুলো সংজ্ঞা কিন্তু নির্দিষ্ট, এভাবেই বলতে হবে, যেভাবে আছে সেভাবেই। এখানে বড় করার কিছু নাই, বানানোর কিছু নাই। ইকোসিস্টেম যখন বৃহৎ এলাকা ব্যাপী গড়ে ওঠে, তখন তাকে বায়োম বলে। বায়োম হলো জীবমণ্ডলের সর্ববৃহৎ একক। জীবমণ্ডলে বিরাট একটা এলাকা, একই রকমের প্রাণী বা উদ্ভিদ যখন থাকে, এটা হলো কিন্তু বায়োম। যেমন বায়োমের প্রকারভেদটা আমরা দেখি। বায়োম 7 প্রকার। কত প্রকার বলো? 7 7 প্রকার। প্রকার। প্রধানত 2 প্রকার, স্থলজ আর দুই জলজ, ভাগে বিভক্ত। ইকোসিস্টেমের মতনই। তারপর স্থলজ বায়োম আবার তুন্দ্রা, তুন্দ্রা বায়োম। এরপরে আছে তৃণভূমি বায়োম, তারপর বনভূমি বায়োম, মরুভূমি বায়োম, মরুভূমি সবুজ বায়োম, বায়োম, সাভানা বায়োম। এই যে সাভানা সাভানা বায়োম। এখানে আসছে, হ্যাঁ। একটু আগে যে বললেন। হ্যাঁ, সাভানা হলো এক ধরনের তৃণভূমি, যেখানে বৃষ্টিপাত কম হয়। দক্ষিণ আফ্রিকা এরকম আছে, আফ্রিকা দক্ষিণ দিকে। এবার তুন্দ্রা বায়োম হলো কোথায় কোথায় আছে দেখো, সাইবেরিয়া, গ্রিনল্যান্ড, আলাস্কা। আর তৃণভূমি উত্তর বায়োম মেরু। হলো, হ্যাঁ, উত্তর মেরু, চরম শীত এবং ঠান্ডা আবহাওয়া। হ্যাঁ,
বরফে ঢাকা থাকে। আর তৃণভূমি হলো যেসব অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত মাত্র 45 সেন্টিমিটার, সেখানে তৃণভূমি বায়ু। বাংলাদেশের গড় বৃষ্টিপাত হলো 203 সেন্টিমিটার। সেই ক্ষেত্রে তুলনা করো যে 45 কত কম, মানে 4 ভাগেরও 1 ভাগের কম। তো সেই সব জায়গায় বড় গাছ হয় না, সে ঘাস জন্মে। এগুলো হচ্ছে এই যে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া এসব এলাকায় আছে। এরপরে বনভূমি বায়ম। বনভূমি বায়ম আছে যেগুলো হলো আফ্রিকা, মধ্য আমেরিকা। যে আমরা যে নিরক্ষীয় বনভূমি পড়েছি না, নিরক্ষীয় জলবায়ু পড়েছি না এর আগে, জি মিস। নিরক্ষীয় এলাকায় নিরক্ষীয় বনভূমি গুলো অবস্থিত। অনেক বৃষ্টিপাত হয়, অনেক বড় বড় গাছ। আর মরুভূমি বায়ম হলো যেসব এলাকায় মরুভূমি আছে, সাহারা, কালাহারি, অস্ট্রেলিয়া, এশিয়ার গোবি, এই মরুভূমি বায়ম। আর সাভানা বায়ম দেখো এখানে তরঙ্গায়িত তৃণভূমি, যার মধ্যে বিক্ষিপ্ত ভাবে গাছ ও ঝোপ বিদ্যমান। সাভানাতে আবার ছোট ছোট কিছু ঝোপ জাতীয় গাছ দেখা যায়, ঝোপ মানে গুল্ম আর কি, ছোট ছোট। তো এইগুলোকে বলে সাভানা বায়ম। এবং এখানকার তাপমাত্রা হলো 21 থেকে 32 ডিগ্রি, বৃষ্টিপাত হলো 25 থেকে 40। এই সাভানা বায়ম আছে আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, ভারতের নিরক্ষীয় সমভূমি সাভানা অঞ্চল বলে পরিচিত। তবে আফ্রিকার সাভানা বায়ম সর্ববৃহৎ। আফ্রিকার বনভূমিটাকে মূলত সাভানা বায়ম বলে। বায়মের যে শ্রেণীবিভাগ দেখো, স্থলজ বায়ম হলো তুন্দ্রা, তৃণভূমি, মরুভূমি, বনভূমি, সাভানা, আর স্বাদু পানির আর লবণাক্ত পানির বায়ম। আর বাংলাদেশের বায়ম, বাংলাদেশের বায়মের কি অবস্থা দেখো, দুই প্রকার, স্থলজ জলজ একই। বাংলাদেশের স্থলজ বায়ম হলো শস্য ক্ষেত্রের বায়ম, যেখানে ফসল চাষ করা হয়। বনভূমির বায়ম আর আছে, বনভূমির বায়ম আবার কয় রকম। বনভূমি একটু আগে আমরা পড়লাম, সুন্দরবনের বায়ম, মধুপুর অরণ্য যেটা গাজীপুর টাঙ্গাইলে সেখানে, আর চট্টগ্রামের আর সিলেটের বনভূমির বায়ম। 4 প্রকার বনভূমির বায়ম। আর বাংলাদেশের যে জলজ বায়ম আছে সেটা বাংলাদেশের হাওর, বাওর, বিল এসব এলাকায় দেখা যায়। এখানে বায়মের একটা বড় চিত্র দেখিয়েছি তোমরাকে, এই দেখো এটা নিরক্ষীয় বায়ম। আর এই যে ফোটা ফোটা দেয়া আছে এগুলো হলো মৌসুমী বায়ম। সাভানা তৃণভূমি বায়মটা দেখো, এই দেখো, খেয়াল দেখতে পাচ্ছ ম্যাপটা, এটা হাতে জি আঁকা মিস। বায়ম আমি এঁকেছি। এখানে দেখো এই দক্ষিণ আফ্রিকার এই এটা তো সাহারা উপরের দিক, আর তার নিচ দিয়ে এরকম সাভানা তৃণভূমি বায়ম এটা। আর অস্ট্রেলিয়ার মাঝখানে দক্ষিণ আমেরিকা, এখানে এগুলো হলো সাভানা। আর মরুভূমি বায়ম গুলা দেখো, এই যে সাহারা, এই সৌদি আরবের, এশিয়ার গোবি, অস্ট্রেলিয়া, এটা কালাহারি, এটা আটাকামা, এটা মেক্সিকো, এই মরুভূমির বায়াম গুলা এইখানে অবস্থিত। তাহলে এর পরের স্লাইডে যাই, আর 10 মিনিট আছে আমাদের ক্লাস। আচ্ছা, এরপরে আছে কার্বন চক্র। দেখো আমি কি বেশি দ্রুত যাচ্ছি, তোমাদের কি মনে হয়? জি না মিস, ঠিক আছে। এগুলো তো আমাদের আগের পড়া। এখন আমি একটু আবার পেছনে যাই, আমি পড়লাম শুরু থেকে। শুরুতে কি ছিল বলো? একদম শুরুতে কি থেকে শুরু করেছি পড়া? ইকোসিস্টেম, জীবমণ্ডল, জীবমণ্ডল, ইকোসিস্টেম, বনভূমি, বায়ম, তাই না? এই টপিক কয়টা পড়েছি বুঝতে পারছো কি? কোনো প্রশ্ন থাকলে বলো আগের অংশ থেকে, বলো কোথায় বুঝতে পারোনি। মিস আমি তো প্রথমে ছিলাম না, জন্য বলতে পারতেছি না। হ্যাঁ, ক্লাসের শুরু থেকে থাকবা। এখন তো তোমাদের প্রশ্ন করার কথা। আচ্ছা, এবার দেখো পার্ট 5-এ যাব, কার্বন চক্র। আমার পরিকল্পনাটা হলো যে তোমাদের টেস্ট পরীক্ষার আগে দিয়ে এই পুরা বইটা আরেকবার রিভিশন করে দেওয়া, বুঝছো? আগামী ক্লাসে আমরা পড়বো হলো দ্বিতীয় পত্রের 6ষ্ঠ পর্যন্ত পড়া ছিল, 7ম থেকে পড়বো। বুঝতে পেরেছো? নতুন গুলো একবার পড়ানো আছে, ইউটিউবে ক্লাস আছে, আবার রিভিশন দেব। তোমরা একটু আগে থেকে দেখবা। আগে বলে দিলাম আগামী ক্লাসে দ্বিতীয় পত্রের 7ম অধ্যায় দেখে আসবা, পড়ে আসবা, যাতে আমাকে প্রশ্ন করতে পারো কোথাও না বুঝলে। হ্যাঁ,
জি মিস। নাহলে জুম ক্লাসের দরকারটা হলো যে যাতে তোমরা জিজ্ঞেস করতে পারো, কথা বলো। আচ্ছা, কার্বন চক্র কি? প্রকৃতিতে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে সেটা জীবদেহ থেকে কিভাবে পরিবেশে যায় আবার জীবদেহে আসে, সেটাকে বলে কার্বন চক্র। যেমন তোমরা পানি চক্র পড়েছো না আগে, পানি চক্র একদম ছোট থেকে পড়ো পানি চক্র, এরকম জি আরেকটা মিস। চক্র হলো কার্বন চক্র। কিভাবে এটা হয় দেখো, এই ছবিটা দেখো, এখানে প্রথমে কার্বন ডাইঅক্সাইড আর পানি। আমরা জানি যে গাছ আলো ব্যবহার করে, সূর্যের আলো, আর ক্লোরোফিল মানে হলো পাতা যে সবুজ রঙের থাকে, এই সবুজ রংটার এই ক্লোরোফিলের কারণে থাকে, ক্লোরোফিলের উপাদানটার কারণে পাতার রং সবুজ হয়। এই সবুজ রং ব্যবহার করে সূর্যের আলো এবং কার্বন ডাইঅক্সাইড আর পানি এই মিলে গাছ খাদ্য তৈরি করে। হ্যাঁ, তো এইসব উদ্ভিদ আর যেসব সবুজ উদ্ভিদ খেয়ে বাঁচে যেসব প্রাণী, সেগুলো হলো শাকাশী প্রাণী, অর্থাৎ তৃণভোজী প্রাণীর আরেক নাম বলছে শাকাশী প্রাণী। আর যেসব প্রাণী মাংস খেয়ে বাঁচে তাদেরকে বলে মাংসাশী প্রাণী। হ্যাঁ, এইভাবে এই ছবিটা দেখো, ছবিটা দেখায়, ছবিটা দেখলেই বোঝা যাবে। দেখো, এই যে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, এটা কিভাবে আসছে দেখো। এই যে সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করছে, এটা প্রাণী খাচ্ছে, প্রাণীর যে শ্বসন, আমরা নিঃশ্বাস প্রশ্বাসের সাথে অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, তাই না? তো শ্বসন এটাকে বলে, নিঃশ্বাস নেওয়া। তা তখন আমরা প্রাণী কি করে নিঃশ্বাসের সাহায্যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। আর কি হয়, যেসব প্রাণী মারা যায়, মৃত উদ্ভিদ, তারপরে যে দেখো সবুজ উদ্ভিদ চাপা পড়ে কয়লা হয়। আমরা যখন খনিজ পড়েছি তখন জেনেছি যে কয়লা কিভাবে হয়। সবুজ উদ্ভিদ মাটির নিচে দীর্ঘদিন চাপা পড়ে কয়লা হয়। এই কয়লা যখন আমরা আবার জ্বালাই, দহন মানে যখন এটাকে আমরা জ্বালাই, জ্বালানি হিসাবে ব্যবহার করি, এই দহনের ফলে, কয়লা জ্বালানি হিসাবে দহনের ফলে কার্বন ডাইঅক্সাইড হয়। আবার সামুদ্রিক প্রাণী, সামুদ্রিক প্লাঙ্কটন, এগুলো পচনের ফলেও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এইভাবে কার্বন ডাইঅক্সাইড কি হয়, এই চক্রাকারে ঘুরে। এরপরে ওই যে ওই উপরের সমীকরণটা এখানে দেয়া আবার, এটা হলো গ্লুকোজ C6H12O6 প্লাস 6O2, O2 হলো অক্সিজেন, এটা হলো বিক্রিয়া করে, আর পানি, এটা বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, পানি আর শক্তি উৎপাদন করে। আর জলজ উদ্ভিদ কি করে, এই শামুক, ঝিনুক ইত্যাদির খোলক কিন্তু কার্বনেট দিয়ে গঠিত। তোমরা জানো যে চুন, যেটা পান খাওয়ার চুন ব্যবহার করা হয়, এটা কিন্তু ঝিনুক থেকে তৈরি করা হয়। তো উক্ত প্রাণীদের মৃত্যুর পরে নানা প্রকার রাসায়নিক বিক্রিয়ার ফলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং পানিতে মিশে যায়। এই প্রাণীগুলো মারা যাওয়ার পরে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, ফলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ স্বাভাবিক থাকে। আবার অনেক সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণীর দেহে যে তেল সঞ্চিত থাকে, এগুলো আবার জ্বালানি রূপে দহন ক্রিয়ার ফলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস রূপে পুনরায় ফিরে আসে। যেমন আমরা বলি না জীবাশ্ম জ্বালানি, জীবাশ্ম জ্বালানি, অর্থাৎ যেসব জ্বালানিগুলো জ্বালালে কার্বন ডাইঅক্সাইড আবার বায়ুমণ্ডলে যুক্ত হয়। তো এই যে দেখো, বায়ুমণ্ডল থেকে জীবদেহ এবং জীবদেহ থেকে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আবর্তন ঘটে এবং এভাবেই কার্বন চক্র সম্পন্ন হয়। কার্বন চক্রের গুরুত্বটা কি? কার্বন চক্র আছে বলেই প্রকৃতিতে কার্বনের পরিমাণটা ভারসাম্য রেখে চলছে। এবার দেখো নাইট্রোজেন চক্র। নাইট্রোজেনও এই যে জীবদেহ থেকে পরিবেশে যে চক্রাকারে ঘুরে, এটা হলো নাইট্রোজেন চক্র। এটা খেয়াল করো, নাইট্রোজেন চক্রের 5টা ধাপ, এটা কিন্তু পরীক্ষায় আসে। খেয়াল করো, যখনই বলবো পরীক্ষায় আসে অমনি দাগ দিবা, মানে বোর্ডে আসে, পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় আসে। নাইট্রোজেন চক্রের কয়টা ধাপ? প্রথমটার নাম হলো নাইট্রোজেন সংবন্ধন, নাইট্রোজেন আত্তীকরণ, অ্যামোনিয়া তৈরি বা অ্যামোনিফিকেশন, নাইট্রেট তৈরি বা নাইট্রিফিকেশন, এবং 5 নাম্বার হলো ডিনাইট্রিফিকেশন। নাইট্রোজেন সংবন্ধন যেটা, সেটা হলো নাইট্রোজেন গ্যাসকে অ্যামোনিয়াতে রূপান্তরের প্রক্রিয়া। অ্যামোনিয়া হলো গ্যাস, এইটাকে বলে নাইট্রোজেন
সংবন্ধন আবার দুই প্রকার, ভৌত এবং জৈব। ভৌত হলো তোমরা যে বজ্রপাত দেখেছো বৃষ্টির সময় যে বিদ্যুৎ চমকায়, ওই সময় কি হয়, বায়ুমণ্ডলের অক্সিজেন দ্বারা নাইট্রোজেন জারিত হয়। জারিত হওয়া মানে অক্সিজেন যুক্ত হওয়া, নাইট্রিক অক্সাইড গ্যাস তৈরি হয়। মানে ওই বজ্রপাতের সময় বৃষ্টির সময় কিন্তু বাতাসে বিক্রিয়া হয়ে এই নাইট্রোজেন গ্যাসটা কি হয়, নাইট্রিক অ্যাসিড তৈরি হয় এবং মাটিতে পড়ে বৃষ্টির সাথে। এই অ্যাসিড মাটির খনিজ পদার্থের সাথে মিশে নাইট্রেট লবণ উৎপাদন করে এবং এই লবণ উদ্ভিদ গ্রহণ করে। দেখো বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কোন গ্যাসটা, নাইট্রোজেন গ্যাস নয়, প্রায় 78%, কিন্তু এটা সরাসরি কিন্তু গাছ নিতে পারে না সরাসরি। এটা বৃষ্টির সময় বজ্রপাতের সময় বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড হয়, এটা মাটিতে পড়ে খনিজ পদার্থের সাথে মিশে নাইট্রেট লবণ উৎপাদন করে এবং উদ্ভিদ লবণ আয়ন আকারে গ্রহণ করে। এই যে এখানে দেখছো এটা ছক আকারে দেয়া আছে, এই ছক আমরা আগেও পড়েছি। নাইট্রোজেন সংবন্ধন সেটা হলো কিছু কিছু ব্যাকটেরিয়া এরা নাইট্রোজেনকে, এই নাইট্রোজেন গ্যাসকে নাইট্রেট লবণে পরিণত করতে পারে, এটাকে বলে নাইট্রোজেন সংবন্ধন। তারপর হচ্ছে নাইট্রোজেন আত্তীকরণ, অ্যামোনিয়া তৈরি, নাইট্রেট তৈরি। এই পদ্ধতিগুলো কিন্তু তোমাদের পড়তে হবে, মনে রাখতে হবে। আর অ্যামোনিয়া তৈরি, অ্যামোনিয়া হলো পচা পচা যে গন্ধটা পাওয়া যায়, অ্যামোনিয়া গ্যাসের গন্ধ ছিল সেটা, যে উদ্ভিদ প্রাণী মারা যাওয়ার পরে একটু পচে যে রাসায়নিক যৌগ মাটির সাথে মিশে যায়, ওটা হলো অ্যামোনিয়া, বুঝছো, এটাকে বলে অ্যামোনিফিকেশন। আর নাইট্রেট তৈরি হলো কিছু কিছু ব্যাকটেরিয়া ওই নাইট্রোজেনকে নাইট্রেটে পরিণত করে, একে নাইট্রেট তৈরি বলে। আর 5 নাম্বার হলো ডিনাইট্রিফিকেশন, হলো সবচেয়ে উল্টাটা, কিছু কিছু ব্যাকটেরিয়া আবার ওই নাইট্রিক অ্যাসিডকে নাইট্রোজেন গ্যাসে রূপান্তর করে। এটা হলো ডিনাইট্রিফিকেশন, মানে উল্টাটা, ও নাইট্রেট লবণকে নাইট্রোজেনে পরিণত করে। তো এইভাবে নাইট্রোজেনের ভারসাম্যটা রক্ষা থাকে। তাহলে আরেকবার দেখো নাইট্রোজেন সংবন্ধন। আচ্ছা, তাহলে নাইট্রোজেন চক্রের ভৌত নাইট্রোজেন, জৈব নাইট্রোজেন, আত্তীকরণ, ডিনাইট্রিফিকেশন এবং এই 5টা প্রক্রিয়ায় হয়। আচ্ছা, এরপরে একটু দেখলাম আমরা, তাহলে বলো আজকে আমরা কি কি পড়লাম? জীবমণ্ডল, ইকোসিস্টেম, বনভূমি, বায়োম, আর বলো বনভূমি, বায়োম, কার্বন চক্র, নাইট্রোজেন চক্র। এবার চট করে তোমাদের রোলগুলো বলো দ্রুত, 101 থেকে 110, তাড়াতাড়ি বলো। 101 থেকে 110। আচ্ছা, 111 থেকে 120 বলো। 117 117, মিস 115 115 একে একে বলো। 100 কত? 115 আচ্ছা, এরপর 111। হ্যাঁ, এবার 120 থেকে 130 বলো, দ্রুত বলো। 120 থেকে 130, কেউ নাই? এত কম সংখ্যক কেন তোমরা ক্লাসে? কদিন পরে পরীক্ষা। এরপর 130 থেকে 140 বলো। মিস 135 135। আচ্ছা, এরপর 139 139। এরপর 40 থেকে 50 বলো। মিস